খবর সংযোগের সাপ্তাহিক হাইলাইটে আপনাদের স্বাগতম। (1999 সাল, রাশিয়া তখন এক ভাঙা আয়না। অর্থনীতি ধসে পড়েছে, শহরের রাস্তায় অপরাধের দাপট, প্রশাসনে অস্থিরতা আর জনগণের মনে গভীর হতাশা। সোভিয়েত ইউনিয়নের পতনের পর পুরো জাতিটাই যেন হারিয়ে ফেলেছে নিজের অস্তিত্ব, নিজের পরিচয়, নিজের গর্ব, নিজের দিক নির্দেশনা। সে কোথায় যাবে? যেন এক বিশাল সাম্রাজ্যের ধ্বংসাবশেষে দাঁড়িয়ে সবাই খুঁজছে আমরা এখন কে। ঠিক সেই সময় ধোঁয়ার কুণ্ডলী ভেদ করে আবির্ভূত হলো এক মানুষ, নাম যার ভ্লাদিমির পুতিন। 2022 সালে যখন রাশিয়া ইউক্রেন আক্রমণ করে, পুরো বিশ্ব ভেবেছিল কয়েক মাসে রাশিয়ার অস্ত্র শেষ হয়ে যাবে। পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে পড়ে মস্কো হাঁটু গেড়ে বসবে, কিন্তু প্রায় 4 বছর হতে চলল, রাশিয়া এখনও প্রতিদিন হাজার হাজার শেল ছুটছে, শত শত ট্যাঙ্ক পাঠাচ্ছে ফ্রন্ট লাইনে। প্রশ্ন হলো, এত অস্ত্র কোথা থেকে আসছে? এবং একটি কথা আপনাদের বলে রাখি বন্ধুরা, রাশিয়াকে বলা হয় রাশিয়া প্রথমে আক্রমণ করে। হয়তোবা ঠিক সাদা চোখে আমরা সেটাই দেখি। বছরের পর বছর রাশিয়াকে বাধ্য করা হয়েছে ইউক্রেন আক্রমণ করার জন্য। কল্পনা করুন, একদিকে সমুদ্রের গভীরে সাবমেরিনে ড্রোন দিয়ে হামলা, অন্যদিকে বার্লিনে চলছে গোপন আলোচনা, আর এর মধ্যে হঠাৎ করে 123 জন রাজনৈতিক বন্দী মুক্ত হয়ে যাচ্ছে। কিন্তু এই 3টা ঘটনার মধ্যে সংযোগটা কোথায়? সাবমেরিন হামলা, চলুন শুরু করা যাক সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা দিয়ে। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা SBU একটা বিবৃতি দিল, যেটা শুনে পুরো বিশ্ব থমকে গেছে। তারা দাবি করলো ইতিহাসে প্রথমবারের মতো সামুদ্রিক ড্রোন ব্যবহার করে সাবমেরিনে হামলা চালানো হয়েছে। এখন প্রশ্ন হলো, এটা কতটা বড় ব্যাপার? বন্ধুরা, এটা হলো যেন ক্রিকেটের ইতিহাসের প্রথম 360 ডিগ্রি শট, নৌযুদ্ধের ইতিহাসে একদম নতুন অধ্যায়। কেন? কারণ সাবমেরিন হলো পানির নিচে লুকিয়ে থাকা ভূতের মতো। ওদের খুঁজে বের করাই অনেক কঠিন, আর হামলা করা তো আরও কঠিন। কিন্তু ইউক্রেন ব্যবহার করলো সি বেবি নামের আন্ডার ওয়াটার ড্রোন। শুনতে নাম মিষ্টি হলেও কাজটা একদম ঘাতক। তাহলে বন্ধুরা শুরু করি। ইউরোপের সবচেয়ে বিতর্কিত নেতা ভিক্টর অরবানের সাম্প্রতিক বোমা বিবৃতি দিয়ে। আমি কেন বোমা বলছি, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, বুঝে যাবেন। অবশ্য পশ্চিমাদের নীতি এটা। কি নীতি? নীতি বললে ভুল হবে। তাদের গায়ের জোরের কথা হলো, তাদের মতের বিরুদ্ধে যে যাবে তারাই বিতর্কিত হবে। যাক, সে কথা ফিরে আসি আগের কথায়। ব্রাসেলসে যাওয়ার পথে বিমানের সাংবাদিকদের সামনে অরবান যা বললেন তা শুনে পুরো ইউরোপ হতবাক। তিনি ঘোষণা করলেন হাঙ্গেরি আর ইউএর বিশ্বস্ত সহযোগিতা নীতি একেবারে মানবে না। কিন্তু কেন? বিষয়টি হচ্ছে রাশিয়ার জব্দ করা সম্পদ নিয়ে। ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার প্রায় 210 বিলিয়ন ইউরো, মানে প্রায় 25 লাখ কোটি টাকা জব্দ করে রেখেছে। এর মধ্যে 185 বিলিয়ন ইউরো শুধু বেলজিয়ামের ইউরোক্লিয়ার প্ল্যাটফর্মেই আটকে আছে। সালের জানুয়ারি মাস, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হঠাৎ করে একটা বোমা ফেলে দিলেন, সংবিধান সংশোধনের প্রস্তাব। প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেবের পুরো সরকার রাতারাতি পদত্যাগ করে ফেললো। আর তখনই সবাই বুঝে গেল এই মানুষটা আসলে কোথাও যাচ্ছেন না। স্টালিনের পর রাশিয়ার সবচেয়ে দীর্ঘস্থায়ী শাসক হতে যাচ্ছেন এই ভ্লাদিমির। কিন্তু প্রশ্ন হলো কিভাবে? আর এখন 2025 সালে এসে তার সেই পরিকল্পনা কতটা সফল হলো? Победы! Ура! And you say, please, please, it's too much winning.
ইয়েল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক গ্রেগ গ্র্যান্ডিন মানে এই লোক কিন্তু সাধারণ কেউ না, উনি আমেরিকান ইতিহাস আর পররাষ্ট্রনীতি নিয়ে বিশেষজ্ঞ। উনি বলছেন ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি তৃতীয় বিশ্বযুদ্ধের বীজ বপন করছে। এখন আপনি হয়তো ভাবছেন, আরে বাবা, আবার কি নতুন থিওরি? কিন্তু একটু ধৈর্য ধরুন, পুরো বিষয়টা শুনুন। ট্রাম্প প্রশাসন কি করছে? হোয়াইট হাউস সম্প্রতি একটি জাতীয় নিরাপত্তা কৌশল প্রতিবেদন বের করেছে। এতে বলা হয়েছে আমেরিকা আর এমন কোনো দায়িত্ব নেবে না যা সরাসরি তাদের জাতীয় স্বার্থের সাথে জড়িত না। শুনতে তো ভালো লাগছে, তাই না? নিজের দেশ নিজে দেখবে। কিন্তু এর পেছনে আছে একটি পুরনো ডক্ট্রিন, মনরো ডক্ট্রিন। 1823 সালে আমেরিকার প্রেসিডেন্ট জেমস মনরো এই নীতি ঘোষণা করেছিলেন। মূল উদ্দেশ্য ছিল ইউরোপীয় শক্তিগুলোকে লাতিন আমেরিকা থেকে দূরে রাখা। বন্ধুরা, একসাথে তিনটি জিনিস ঘটছে, আপনি কি টের পাচ্ছেন? কি কি সেটা? তাহলে একটু শুনুন। পুতিন হুমকি দিচ্ছেন আরও জমি দখলের। ইউক্রেন গোপন ল্যাবে বানাচ্ছে এমন মিসাইল যার পাল্লা 3000 কিলোমিটার। ও মাই গড, কথাটা কি ভুয়া নাকি? থাকুন, ভিডিওর সঙ্গে বুঝে যাবেন। আর চীন কি করছে? ওর তো খালি টাকা চাই। চীন তৈরি করে ফেলেছে এমন একটা জিনিস যা আমেরিকা গত 10 বছর ধরে ঠেকাতে চাইছিল। 3টা সেপারেট, মানে আলাদা আলাদা জিনিস, তাই না? আপনার কাছে তো তাই মনে হচ্ছে, আমার কাছে প্রথমে তাই মনে হয়েছিল, কিন্তু আসলে এগুলো 3টা পাজল পিস, একটি বড় ছবির অংশ। পুতিনের চ্যালেঞ্জ। পুতিন সাহেব একটা কথা বলেছেন, সেটা একটু জমিদার স্টাইলে, যেটা শুনলে আপনার মনে হতে পারে উনি তো সবসময় একই রকম কথা বলে থাকেন, একেবারে জমিদার স্টাইলে, কিন্তু এবার একটু আলাদা। কি সেটা? উনি বলেছেন ইউক্রেন আর ইউরোপ যদি আমেরিকা শান্তি প্রস্তাবে রাজি না হয়, একটু খেয়াল করবেন, তাহলে রাশিয়া আরও বেশি বেশি দখল করবে, ইউক্রেনের বাইরেও চলে যাবে দখলকৃত অংশ। শক্তি প্রয়োগ করে, যেভাবে তিনি করে যাচ্ছেন যুদ্ধের ময়দানে, সবই জায়েজ। এটা আপনিও যেমন ভালো করে জানেন, আমরাও জানি। এখন মজার ব্যাপার হলো, রাশিয়া ইতিমধ্যে ইউক্রেনে প্রায় 22%-এরও বেশি জমি নিয়ন্ত্রণ করছে। ক্রিমিয়া, ডনবাস, খেরসন, জাপোরজিয়া এইসব এলাকা তাদের নিয়ন্ত্রণে। আর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী বেলাসভ সাহেব বলে দিয়েছেন 2026 সালে লক্ষ্য হবে আরও দ্রুত আক্রমণ। মানে গত 4 বছর ধরে যেটা দেখছি, ধীরে 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 এক একটা পকেট এলাকায় যে এক একটা এলাকা, গ্রাম, অঞ্চল দখল করে যাচ্ছে। কিন্তু 2026 সাল হবে আরও ভয়াবহ। ন্যাটো, ইউরোপ, পশ্চিমা আর ওই বোকা, লোভী, স্বার্থপর জেলেনস্কির ইউক্রেনের জন্য। সালে যখন পুতিন সিরিয়ায় যুদ্ধবিমান পাঠালেন, পশ্চিমা বিশ্লেষকরা সে সময় হেসেছিলেন, বলেছিলেন রাশিয়া তো আর সোভিয়েত ইউনিয়ন নয়, মধ্যপ্রাচ্যে একেবারে টিকবে না। কিন্তু 10 বছর পর 2025 সালের ডিসেম্বরে এসে কি দেখছি আমরা? নাম্বার 1, আসাদ পালিয়ে মস্কোতে সিরিয়ায় ঘাঁটি হারাতে বসেছে। নাম্বার 2, অক্টোবরে মিশরের শান্তি সম্মেলনে রাশিয়াকে ডাকা হয়নি। নাম্বার 3, মধ্যপ্রাচ্যের একটি দেশ যিনি ইরানের উপর বোমা মারল, পুতিন কিছুই করলেন না। নাম্বার 4, রাশিয়া আরব সামিট বাতিল হয়ে গেল, কেউ যেতে চায়নি। তাহলে কি পুতিনের মধ্যপ্রাচ্য খেলা শেষ? এক সেকেন্ড একটু বসেন, জায়গায় বসেন। এই গল্পের একটা টুইস্ট আছে, একটা টুইস্ট যা পশ্চিমা মিডিয়া আপনাকে কখনোই বলবে না। 2024 সালে ডিসেম্বর যে রাতে সবকিছু বদলে গেল। 2024 সালে 28 ডিসেম্বর রাত শেষ না হতে বাশার আল আসাদ, যাকে পুতিন 2015 সাল থেকে রক্ষা করে আসছিলেন, পালিয়ে মস্কোতে পৌঁছে গেলেন। একটা বিদ্রোহী গ্রুপ যাদের পুতিন নিজে 2017 সালে অগন্তুক বদমাশ বলে বোমা মেরেছিলেন, তারা 10 দিনে পুরো সিরিয়া নিয়ে নিল। মজা তথ্য, 2017 সালে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় ভুল করে ঘোষণা করেছিলেন যে তারা ওই সংগঠনের নেতা আল জলানির হাত উড়িয়ে দিয়েছে।
2025 সালের অক্টোবরে সেই একই জ্বালানি এখন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা ক্রেমলিনে পুতিনের সাথে দুই হাতেই হ্যান্ডশেক করলেন। কেন সিরিয়া এত গুরুত্বপূর্ণ ছিল? নাম্বার 1, তুর্তাস নৌঘাঁটি, ভূমধ্যসাগরে রাশিয়ার একমাত্র নৌঘাঁটি। 2017 সালে আসাদ 49 বছরের লিজ দিয়েছিলেন বিনামূল্যে। এখান থেকে আফ্রিকা, মধ্যপ্রাচ্য সবখানে সাপ্লাই চেন। নাম্বার 2, খামেইমি এয়ারবেস, আফ্রিকা ওয়েগনার, আফ্রিকা কপসের প্রধান সরবরাহ রুট। মালি, বুরকিনা ফাসো, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সব যাওয়া আসা এখান থেকে। একটা ক্ষেপণাস্ত্র যা মাত্র 11 মিনিটে পোল্যান্ড আর 17 মিনিটে ন্যাটোর সদর দপ্তর ব্রাসেলস ঘুরিয়ে দিতে পারে। শুনতে কি সাইফাই সিনেমা মনে হচ্ছে? না বন্ধুরা, এটা 2025 সালের বাস্তবতা। 2025 সালের ডিসেম্বর, মাত্র কয়েকদিন আগে ভ্লাদিমির পুতিন এমন এক সিদ্ধান্ত নিয়েছেন যা ইউরোপের নিরাপত্তা মানচিত্র বদলে দিতে পারে। রাশিয়ার সবচেয়ে আধুনিক, সবচেয়ে ভয়ঙ্কর আর সবচেয়ে বিতর্কিত ক্ষেপণাস্ত্র ওরসনিক এখন বেলারুশে মোতায়েন। এটা শুধু ক্ষেপণাস্ত্র না, এটা পারমাণবিক অস্ত্র বহন করতে পারে।